সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানের পরিমাণ প্রায় ৭৮ লাখ। দেশে মোট জিডিপিতে এ খাতের অবদান ২৫%। তবে নানা ধকল তাদের মোকাবেলা করতে হয়। এ খাতের টেকসই উন্নয়নে তাহলে করণীয় কী, এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার সঙ্গে দুজন অতিথি আজ স্টুডিওতে আছেন। মুনির হাসান, প্রথম আলোর যুব কার্যক্রমের সমন্বয়ক, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আছেন মুনিয়া জামান, নারী উদ্যোক্তা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা একটু মুনিয়া জামান, আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। আপনি তো ব্যবসা বাণিজ্য শুরু করলেন, ঠিক শুরুর গল্পটা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমার প্রতিষ্ঠান কালিন্দী। কালিন্দির প্রোডাক্ট হচ্ছে জুট ব্যাগ। আমার প্রোডাক্টকে আসলে নতুন করে প্রেজেন্ট করাটাই আমার জন্য ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর আমি জুটের ব্যাগটাকে নতুন করে প্রেজেন্ট করতে চেয়েছি নতুন প্রজন্মের কাছে, যাতে জুটের ব্যাগের একটা ডিমান্ড ক্রিয়েট হয়। এই জুট ব্যাগের পুরো ব্যবসাটা আমার পারিবারিক ব্যবসা। দুইটা ব্যাপার ছিল, একটা হচ্ছে যে জুট ব্যাগকে নতুন করে প্রেজেন্ট করা, আর জুট ব্যাগকে একটু কোয়ালিটিফুল করে রিজনেবল দামে প্রেজেন্ট করা। কারণ আমরা মার্কেটে যে জুট ব্যাগগুলো পেতাম, প্রথম হচ্ছে বৈচিত্র্য নেই, গতানুগতিক ডিজাইন সবসময় আমরা যেগুলো দেখে এসেছি এর বাইরে যে নতুন কিছু বাজারে আসেনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাগগুলো একটু প্রেজেন্ট করার মতো বা সুন্দর, সেগুলো আমরা দেখতাম একটু বেশি দাম। দুইটাকে কিভাবে এক করা যায়, এই চিন্তা থেকে কালিন্দির শুরুটা। কালিন্দিকে আমরা সেভাবে আসলে কালিন্দিকে এগোনোর চেষ্টা করেছি। জুট ব্যাগটাকে একটু নতুন করে প্রেজেন্ট করা, একটু ফ্যাশনেবল, একটু ডিজাইন সুন্দর হতে হবে, সাথে কোয়ালিটিফুল জিনিস হলে মানুষের আগ্রহ তৈরি হবে। সব কিছু মিক্সড করেই কালিন্দিকে মানুষ খুব ভালোভাবে আসলে রিসিভ করেছে। আমরা আরও গল্প শুনবো। একটু মুনির ভাইয়ের কাছে একটু যেতে চাই। আপনি তো অনেক দিন প্রথম আলোর এই কার্যক্রমের অংশ হিসেবে আইডিএলসির সঙ্গে কাজ করছেন এই এসএমই পুরস্কার নিয়ে। তো আপনারও তো আসলে এসএমই খাত নিয়ে এখন বেশ জানাশোনা। একটু বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এসএমই খাত তো নানা রকম সংকট দখল মোকাবেলা করেই চলছে। আমি যেটি শুরুতে বলছিলাম যে জিডিপিতে এই খাতের অবদান কিন্তু একেবারে 25%। এটা আরও বাড়ানো, পৃথিবীর অনেক দেশে প্রায় 50% ছুঁই। বাংলাদেশে আসলে এই চিত্রটা কেন? দুইটা কারণ আছে। আমরা এই যে কাজ করতে গিয়ে টের পাইছি, একটা হচ্ছে ইকোসিস্টেমে, মানে আমাদের যে সিস্টেম, আমাদের দেখেন আপনি ৭৮ লাখ এসএমই, তাদের কন্ট্রিবিউশন হচ্ছে শিল্প খাতের 80% লোকবল কিন্তু আমাদের এসএমইতে কাজ করে। কিন্তু আবার জিডিপিতে কন্ট্রিবিউশন কিন্তু 50% না, 25%। তার মানে কি, এখানে একটা ঝামেলা হলো, আমাদের এসএমইতে যারা কর্মী ওদের প্রোডাক্টিভিটি কম অন্যান্য দেশের তুলনায়। অন্য দেশে একজন চাইনিজ কর্মী যতটুকু কাজ করলে যতটুকু প্রোডাক্ট তৈরি করে, আমরা হয়তো ততটা পারি না। এইটার কারণ যদি আমি খুঁজতে যাই, তাহলে দেখবো যে আমাদের এসএমইর লোকজন এটা কীভাবে, যে দেখেন মুনিয়া কীভাবে শুরু করলো, ওর পারিবারিক জিনিসে লেফট ওভার নিয়ে শুরু করলো। ওর কিন্তু একটা ফর্মাল ট্রেনিং কিন্তু ওইভাবে হয় নাই। ওর চিন্তার মধ্যে ও আসছে, দেখছে, একটা চিন্তা করছে, সেইটা ঠিক আছে। এইভাবেই কিন্তু সব দেশে শুরু হয়। কিন্তু তারপরে যে ওকে একটু সাপোর্ট করা, যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এক্সপোর্ট করতে চাও, ও তো খুব ভালো ব্যাগ বানায়, কিন্তু ওর ব্যাগগুলো খুবই ভালো, ও এখনও এক্সপোর্ট শুরু করে নাই। এই প্রোডাক্টটাকে আরও একটু কীভাবে কাজ করা যায়, যেমন আমাদের যারা অনেক ভালো ডিজাইনার মনে করেন, তারা কি আমাদের এসএমইদের জন্য কাজ করেন না? তো তারা কি আমাদের এই এসএমইদের সঙ্গে যুক্ত হইতে পারেন? সেই জিনিসটা হয় না। আরেকটা হচ্ছে ওনাদের ভয়েস একেবারে নাই। হ্যাঁ, আমাদের একটা এসএমই ফাউন্ডেশন আছে, এটার বাজেট খুবই কম, তারা অনেক কিছুই করতে পারে না। কিন্তু আপনি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়ার আলাদা মিনিস্ট্রি আছে, কিন্তু ওরা মাইক্রো এসএমইদের জন্য আলাদা একটা ডিভিশন তৈরি করছে, এবং ওখানে আরেকটা বড় কাজও ওনারা করছে। সেটা হলো একটা সার্টেন লেভেল পর্যন্ত, ধরেন একটা টার্ন ওভার, আমি ঠিক ভুলে গেছি, এটা 50 বা 60 লাখ রুপি না হলে ওরা ইনকাম ট্যাক্স নিয়ে ওদেরকে ধরাধরি করে না, খোঁজ খবর করে না, যে ও একটা জায়গায় চলে যাক দেন করতে পারবে, এবং একটা অনলাইনে একটা ব্যবসার জন্য একটা কাগজ পেয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন ও একটা সুন্দর ডিজাইন করে, ছোট কুর্তি বানায়, ও ধরেন ওর ক্যাপাসিটি হলো মাসে 50টা কুর্তি বানাইতে পারে। এই 50টা কুর্তির জন্য তো সে একটা কমার্শিয়াল স্পেসে গিয়ে স্পেস নিতে পারবে না, বাসায় তো আপনি তাকে ট্রেড লাইসেন্স দিবেন না। এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওদেরকে পদে পদে বাধা দেয়, প্রোডাক্টিভিটি বাড়ে না। তারপরে এই ধরেন আপনার আবার ট্রেড লাইসেন্স করতে গেলে বলে ব্যাংক অ্যাকাউন্ট করে আসো, ব্যাংক অ্যাকাউন্ট করতে বলে ট্রেড লাইসেন্স করে আসো, এরকম নানান চক্করের মধ্যে পড়ে ওরা কিন্তু নিজের প্রোডাক্টটাকে অনেক বড় করতে পারে না। এটাই একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়। যেমন মুনির ভাই যেটি বলছিলেন যে কিছু সমস্যার কথা, যেমন
একটা ব্যবসা শুরু করবেন, ট্রেড লাইসেন্স এটি নিতে গিয়ে এক ধরনের হয়রানি, ব্যাংকে ঋণ নিতে চাইবেন সেখানে একটু বিমাতা আচরণের মধ্যে পড়তে হয়। ইভেন বাংলাদেশ ব্যাংক আমরা যেটি দেখছি যে সব ঋণের ক্ষেত্রে এক ধরনের সুদহার এবং এসএমইর ক্ষেত্রে আবার একটু বাড়তি 1% বাড়তি চার্জ দিতে হচ্ছে। এই যে চ্যালেঞ্জগুলো, এইগুলো আপনি কিভাবে মোকাবেলা করছেন বা এই কি চ্যালেঞ্জ আপনি পড়ছেন আসলে ব্যবসা করতে গিয়ে? তুমি যেটা বলার যে আমাদের এখন গত কয়েক বছরের চর্চা, খুব সহজে ব্যবসায়ী হওয়া যায়, খুব সহজে ব্যবসা করা যায়, এই চর্চাটা এত বেশি হচ্ছে যে সবাই বিশ্বাস করে নিয়েছে যে ব্যবসাটা খুব সহজ। এই ব্যবসা সহজ, কিন্তু একজন দক্ষ ব্যবসায়ী হতে গেলে যে দক্ষতা আমাদের দরকার, যে দক্ষতা অর্জন করা দরকার, বা যে প্রসেসগুলোর ভেতর দিয়ে আমাদের যেতে হবে বা যাওয়া উচিত, এটার জন্য আমরা প্রস্তুত থাকি না। আমরা মনে করি ব্যবসা সহজ। আমাদেরকে শেখানো হয়েছে ঘর থেকে ব্যবসা শুরু করা যায়। মানে এখনের নারী উদ্যোক্তা যারাই আছে সবাই বিশ্বাস করে যে ঘর থেকে ব্যবসা শুরু করা যায়, কিন্তু আপনি তো ঘরে ব্যবসা করার পারমিশন দিবেন না। যেটা বললো মাত্র, যে ঘরে আবাসিকে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স হয় না। আমি যখন চিন্তা করব আমি ঘর থেকে ব্যবসা শুরু করব, কিন্তু আমাকে ঘরে ব্যবসার পারমিশন দিচ্ছে না, তার মানে আমার প্রথম চিন্তা করা উচিত আমি ব্যবসা করব, আমার ব্যবসার জন্য কমার্শিয়াল একটি জায়গায় ব্যবসা শুরু করার প্রিপারেশন নিতে হবে, ঘর থেকে না। প্রথমত তাহলে এটা একটা জটিল প্রসেস যে আমার অনেক পুঁজি নিয়ে ব্যবসা করতে আসতে হবে, কারণ আমি যখনই কমার্শিয়াল জায়গা চিন্তা করব, কমার্শিয়াল একটি জায়গায় যে ভাড়া থাকে, আমার ব্যবসা নিজের ঘর থেকে শুরু করতে গেলে কিন্তু ওই পুঁজিটা আমার দরকার হচ্ছে না। আমি ওই টাকাটা প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করতে পারি। কিন্তু আমার প্রথম পদক্ষেপ থাকবে যে না, ব্যবসা করতে হলে আমার কমার্শিয়াল স্পেস চিন্তা করতে হবে। আর যদি আমাকে শেখানো হয় যে আপনি ঘর থেকেই ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আমাকে ঘরে ব্যবসা করার পারমিশন দিতে হবে। এই প্রসেসটাই জটিল। এই প্রসেস যতদিন সহজ না হবে ততদিন আসলে উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়াই উচিত না যে আপনি ঘর থেকে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা সহজ, চাইলেই উদ্যোক্তা হওয়া যায়, এই প্রশিক্ষণটাও দেওয়া উচিত না। আপনি যদি সহজ করতে না পারেন, পুরো প্রসেস যদি আমাদের জন্য সহজ না হয়, যদি সিটি কর্পোরেশন আমাদের জন্য আবাসিকে ট্রেড লাইসেন্সের সুবিধা না দেয়, তাহলে এই এসএমই ফাউন্ডেশন বা সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তা তৈরি করছে, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং আরও উদ্যোক্তা তৈরি হোক এটা চাচ্ছে, এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। কারণ আপনি ব্যবসায়ী তৈরি করছেন, ব্যবসা কিভাবে শুরু হবে সেই প্রসেসে যে আমি আটকে যাচ্ছি। আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসার জন্য উৎসাহ পাচ্ছি, ব্যবসা সহজ, স্বাধীন পেশা। আমি আসলে ব্যবসায় এসেছি স্বাধীন পেশা চিন্তা করে। আমার দুটো কারণ ছিল। এক হচ্ছে আমি ফ্যামিলির সাথে থাকবো, আমি চাকরি ছেড়ে দিলাম সেজন্য। আর দ্বিতীয়ত আমি কিছু করব, সেটা স্বাধীন পেশা হতে হবে, ব্যবসা। একই সঙ্গে তো এটা কর্মসংস্থানও তৈরি করছেন আপনি। হ্যাঁ, কর্মসংস্থান তৈরি করছি আমি, কিন্তু আমার আসলে সেই সাপোর্ট ছিল। একজন নারী উদ্যোক্তার পেছনে কতটা সাপোর্ট থাকে, আমার তো সাপোর্ট ছিল। আমি তো প্রথমে বললাম এটা আমার পারিবারিক ব্যবসা, আমার জন্য এত জটিল প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়নি। কিন্তু আমি যখনই আমার বন্ধুদেরকে দেখি তাদের প্রসেস কিন্তু জটিল। আপনি দেখেন তারা কিন্তু ব্যবসা করছে, তারা আবাসিকে থেকেই ব্যবসা করছে, তাদের কিন্তু ট্রেড লাইসেন্স আছে, কিন্তু আপনি আবার আবাসিকে পারমিশন দেন না। এই ট্রেড লাইসেন্স কিভাবে হলো, কে করে দিচ্ছে? নির্বাহী, একটু আপনার কাছে আবার একটু ফিরি। আপনি যেটি বলছিলেন যে এসএমই খাত নিয়ে খুব বেশি আলোচনা হয় না, এটা গণমাধ্যমে আলোচনা হয় না। আমি যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংক আসলে অনেক সময় বিমাতা আচরণ করে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে। ব্যাংকগুলো তো করেই, ব্যাংকে ঋণ নিতে গিয়ে জুতা শেষ হয়ে যায়, ঋণ পাওয়া যায় না। মানে পুরো সিস্টেমটাই আসলে কেন এসএমই খাতের এত অবদান তো সবাই স্বীকার করে, তাহলে প্রক্রিয়াটা কেন তাদের জন্য এখনো এত জটিল রয়ে যাচ্ছে? এটা একটা অদ্ভুত, কিন্তু আমার কাছে মনে হয় যেমন ধরেন এই যে ট্রেড লাইসেন্সের যে ইস্যুটা, এটা নিয়ে তো প্রায় গত 10-15 বছর ধরেই কিন্তু আমরা এই ডিসকাশন করে যাচ্ছি, কিন্তু এটা কোনোভাবে সহজ হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে শেষ মুহূর্তে গিয়া কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে এটা পড়তেছে। যেমন ধরেন বাসায় বসে যদি ট্রেড লাইসেন্সটা করা যেত, আপনি বাংলাদেশে বসে কিন্তু ইংল্যান্ডে কোম্পানি খুলে ফেলতে পারবেন, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু কোম্পানি খুলতে পারবেন না। এটা একটা বড় সমস্যা। কিন্তু এখন কেন হচ্ছে না সেটা বলি, সেটা হচ্ছে ধরেন ওই যে জিডিপির আলোচনাটা, কারণ কন্ট্রিবিউশন তো মাত্র 25%, আর বৃহৎ প্রতিষ্ঠানগুলো 75%, তো ওদের ভয়েসটা বেশি। এটা হলো একটা কারণ। আরেকটা হচ্ছে ধরেন আপনি এই বছর তো মাননীয় প্রধানমন্ত্রী হস্তশিল্পের বছর ঘোষণা করছেন, ও তো একটা হস্তশিল্পে কাজ করে, তাই না? তো তার এটাকে ধরেন আপনি কিভাবে ফ্লারিশ করবেন? ধরেন ও যে মনে করেন একটা ইন্টারন্যাশনাল মেলায় যদি ও যেতে চায়,
ও যদি নিজের খরচে যেতে চায় এটা গিয়ে ওখানে বিক্রি করে কিন্তু করতে পারবে না। এটার জন্য দরকার আমাদের যে আমাদের মিশনগুলো যে আছে তাদের ওখানে কেন আমাদের ওর প্রোডাক্ট কেন সাজানো থাকে না, এসএমইদের প্রোডাক্ট কেন সাজানো থাকে না, বা আমাদের যেসব জায়গায় মনে করেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে কেন আমাদের একটা বড় স্পেস নাই যেখানে আমাদের এসএমইদের বাছাই করে দিবে, সবারটা দিবে না, এটা একটা প্রসেস থাকবে। সেই প্রসেসের মধ্যে যারা 1 বছরের জন্য হয়তো 10 জন উদ্যোক্তার প্রোডাক্ট ওখানে সাজায় রাখবে, আসলে তার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম হবে। কারণ এখন কিন্তু অনেক দেশেই হস্তশিল্প, হাতে বানানো জিনিসের অনেক ডিমান্ড। আমি একটা মেয়েকে চিনি, ক্লে ইমেজ নামে, সে হাতে সিরামিক করে। কানাডার একটা গ্রামে সব সিরামিক্স তার দেওয়া, একটা গ্রাম শুধুমাত্র তার সিরামিক দিয়ে চলে, তাই না? সে এই জিনিসগুলোকে অনেক বেশি যেমন আমরা গণমাধ্যমে আনতে পারি, আর সরকারকেও কিন্তু এই কাজগুলো অনেক বেশি করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে ধরেন ব্যাংকগুলা কেন, এসএমই টিকিট সাইজ তো ছোটো, তাই না? একজন এসএমই উদ্যোক্তা কয় টাকায় বা চায়? সে 5 লাখ টাকা চায়, 3 লাখ টাকা চায়, সে 1 লাখ টাকা চায়, সে 10 লাখ টাকা চায়। তো ব্যাংকগুলো চিন্তা করে এই 5 লাখ, 10 লাখ, 3 লাখ টাকার জন্য আমি যে একটা লোককে দিয়ে রাখবো, ওইটা হয়তো ওনাদের পড়তা পড়ে না, সেজন্য ওনারা একটু ডিসকারেজ করতে চায়। যদিও এখন দেখেন সকল এসএমই লোন কিন্তু বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করে। বাংলাদেশ ব্যাংক কিন্তু বলে দিছে সব ব্যাংকের কিন্তু একজন নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ফাইন্যান্সিং একজন থাকে, ডেস্ক থাকে, ডেডিকেটেড থাকে। তারপরেও কিন্তু ওনারা নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে। একটা বড় সমস্যা হচ্ছে ব্যাংক তো আবার ধরেন আমরা যখন ব্যাংকের সঙ্গে কাজ করি, আমি তো আইডিএলসির সাথে কাজ করি, ওনাদেরও কথা হলো আমাদের তো রেগুলেটর বলে দিচ্ছে যে কাউকে লোন দিতে হলে এই 10টা কাগজ দিতে হবে। এখন নারী উদ্যোক্তাদের বেলা তো ওই 10টা কাগজ ওনার জন্য কঠিন। হ্যাঁ, আবার এই জিনিসগুলোকে সিম্পলিফাইড করে ফেলা দরকার। এখন যে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতেও ওনারা কয়েকটা স্টাডি করেছে, অনেকগুলো স্টাডি আছে, এখন কিন্তু আমরা জানি এক্স্যাক্টলি কী কী করতে হবে। তো সরকার, তারপর এসএমই ফাউন্ডেশন, এরা সবাই মিলে যদি ওই ধরে যদি কয়েকটা জিনিস করে ফেলে, তাহলে শুধু নারী উদ্যোক্তা না, আপনার ধরেন আমাদের যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই যে বানায় যে এটার মধ্যে যে আঁকে, হাতে আঁকে, ছাপ্পা দিয়ে আঁকে, এ তো ছোটো উদ্যোক্তা, ওর কিন্তু অনেক বেশি টাকা দরকার না, ওর একটু সাপোর্ট দরকার। ওর দরকার হচ্ছে একটা কর্পোরেট অফিসে যদি ও সাপ্লাই দেয় যেন 30 দিনের মধ্যে বিলটা পেয়ে যায়। অনেক জায়গায় কিন্তু সাপ্লাই দেওয়ার পরে 90 দিনের একটা লম্বা সময়ের মধ্যে সে পড়ে, আর ওই বেচারা কিন্তু অ্যাকাউন্টিং বুঝে না, সে কিন্তু 90 দিনে টাকাটা যে আটকে আছে এটা হিসাবটা করে নাই, কাজের দিন শেষে ওর কিন্তু লস হয়ে যায়, টোটাল লস হয়ে যায়। এই জিনিসগুলোকে একটু সামনে অ্যাড্রেস করলে আমার মনে হয় আমরা আগাইতে পারবো। একটু মুনিয়া জামান একটু বলবেন যে আপনি তো পণ্য তৈরি করছেন, মানে এসএমই উদ্যোক্তাদের জন্য বড় একটি সংকট আসলে বাজার, সেটা স্থানীয় বাজার হোক বা রপ্তানি করতে চান, এই বাজারটা আপনি কিভাবে তৈরি করছেন বা বাজার যাতে বাড়ে তার জন্য আসলে আপনার কী ধরনের সহায়তা দরকার? প্রচারণা। আমি যে ভালো কাজ করছি, আমার কাজ যে ভালো হচ্ছে বা আমি কোয়ালিটিফুল কাজ করছি, সেটার জন্য সবচেয়ে বড় দরকার আসলে প্রচারণা, আমাকে প্রেজেন্ট করা। আমি বলছি না যে আমাকে আপনারা আর্থিক সহযোগিতা দেন, আমি বলবো আমাকে আপনারা প্রেজেন্ট করেন। যে সকল উদ্যোক্তাদেরকে প্রেজেন্ট করা যায়, যাদের কাজ আসলেই ভালো হচ্ছে, যে আসলে প্রেজেন্ট করার মতো কাজ করছে, তাদেরকে এটা প্রেজেন্ট করার মতো জায়গায় প্রেজেন্ট করা, যাতে আমাদের প্রচারণা হয়। আমাদের বাজারে আসার সাথে সাথে আমাদের কি করতে হয়, আমাদের প্রতিযোগিতা থাকে কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে। কোনো ট্রেনিং ছাড়া একটা প্রোডাক্ট তৈরি করছি আমি ধরেন একটা ব্যাগ নিয়ে যখন বাজারে এসেছি, আমার প্রোডাক্ট তো অনলাইন, আমি এখন অফলাইনে আমার বেশ কিছু জায়গা আছে যেখান থেকে কালিন্দির প্রোডাক্ট সেল হচ্ছে, কিন্তু আমার শুরুটা অনলাইন এবং ওয়েবসাইটের মাধ্যমে। আমি যখন অনলাইনে আমার ব্যাগের ছবি পোস্ট করলাম, আমি একই জায়গায় কিন্তু আপনি আড়ং পাচ্ছেন, অনলাইনে এসে আপনি বাংলাদেশের সবগুলো বড় বড় ব্র্যান্ড পাচ্ছেন। আমার প্রতিযোগিতা কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে। আপনি আমার প্রোডাক্ট কেন কিনবেন? কারণ আমার তখন দেখতে হয় যে ওদের কোয়ালিটি আমি দিতে পারছি কি না। আমি যখন চিন্তা করবো আমি ওদের কোয়ালিটি দিতে পারছি বা আমি আসলেই ভালো কাজ করছি, আমার বাজার অটোমেটিক তৈরি হবে। কালিন্দির বাজার তৈরি হয়েছে কারণ কালিন্দি কোয়ালিটিফুল কাজ করতে পারছে, কিন্তু আমাকে প্রচারণায় আনতে হবে, আমাকে প্রেজেন্ট করতে হবে। মুনির ভাই, একটু আমি শুরুতে যেটি বলছিলাম, আপনারা তো আইডিএলসির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই এসএমই খাতের প্রসারের জন্য আলটিমেটলি কাজ করছেন। এবার কি আপনারা সেই উদ্যোগটি হাতে নিয়েছেন কিনা বা কোন পর্যায়ে আছেন? আচ্ছা, আমরা আসলে গত 3 বছর ধরে আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার নামে একটা পুরস্কারের প্রবর্তন করেছি। মূলত 6টা খাতে এই পুরস্কারটা আমরা দেই। এখানে পুরস্কারের পাশাপাশি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে এই যে আমি প্রথমে বললাম না যে এসএমই নিয়ে আলাপ আলোচনা হওয়া, সেটা যেন অনেক বেশি হয়। আমরা এই প্ল্যাটফর্মটাকে সামনে রেখে আমরা এসএমইদের সঙ্গে বৈঠক করি, নানান জেলাতে গিয়ে আমরা আলোচনা করি যেন ওদের প্রবলেমগুলো সামনে আসে। একই সঙ্গে
সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বললো না যে আমাকে প্রেজেন্ট করেন, তা আমরা কিন্তু প্রতি বছর 6 জন উদ্যোক্তাকে খুঁজে বের করি যাদেরকে আমরা খুব হাইলাইট করি, হ্যাঁ, তাদের নিয়ে টেলিভিশনে যায়, তাদের নিয়ে আমি পত্রিকায় ফিচার লিখি, বড় করে ছবি ছাপাই। এটা কিন্তু ওদের একটা বড় কাজ। আর কিন্তু আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কারে আমরা 2টা কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করি। একটা হচ্ছে এসএমইদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। আমরা এই বছর যেমন 3টা আড্ডা দিয়েছি, এখানে একটাতে নারী উদ্যোক্তারা ছিল শুধু, একটাতে আমাদের অ্যাসোসিয়েশনগুলো ছিল, একটাতে ইন জেনারেল সবাই ছিল। সবাই নানান প্রবলেমগুলো বলেছে, বেশ কয়েকটা প্রবলেম বলেছে যেগুলো মুনিয়াও উল্লেখ করেছে। একটা হচ্ছে প্রচারণা, একটা হচ্ছে আপনার প্রশিক্ষণ, একটা হচ্ছে বাজারে অ্যাক্সেস দেওয়ার জন্য তাকে নানানভাবে সাপোর্ট করা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এগুলা এই জিনিসগুলো সামনে আসে। এবং আমি বলছি যে যত বেশি আপনি আলোচনা করবেন, যত বেশি আপনি বলতে পারবেন, যে পলিসি মেকাররা জানবে যে আমাদের দেশে একটা ট্রেড লাইসেন্স করা এটা এতই কঠিন যে ওই সময়ে ইংল্যান্ডে, বাংলাদেশে বসে ইংল্যান্ডে গোটা 5 কোম্পানি করে ফেলা যায়। সে এই জিনিসগুলো যখন ওনারা অনেক বেশি জানবেন, বুঝবেন, তখন এই প্রবলেমগুলো সলভ হবে। এটা একটা বড় জায়গা। আরেকটা হচ্ছে যে এই যে এসএমইদেরকে যদি আমি ভালো মতো প্রজেক্ট করতে পারি, প্রতি বছর আমরা 6 জনকে করি, কিন্তু ওখানে অনেকে নিজেদেরকে, যেমন আমি বলি যে কোনো এসএমই যদি সে আমাদের এই আয়োজনে যুক্ত হয়, হ্যাঁ, www.smeaward.com গিয়ে যদি সে অ্যাপ্লাই করে, তাহলে সে কিন্তু প্রথমে নিজেকে তুলনা করতে পারে। সে নিজেরটা অ্যাপ্লাই করলো, বছর শেষে যখন যে 6 জন পুরস্কার পেল তার মধ্যে যদি সে না থাকে, তাহলে সে কম্পেয়ার করতে পারে যে আমি এই কারণে উনি পেয়েছেন, আমি পাই নাই, তাহলে আমি এই জায়গাগুলো কারেকশন করতে পারি। এরকম একটা উদাহরণ কিন্তু আমরা দেখেছি। আমরা যখন দ্বিতীয় বছরে অ্যাওয়ার্ড দিতে গেছি, প্রথম বছরে, তখন সাবাব লেদার নামে একটা প্রতিষ্ঠান, ওরা অনেক দূর পর্যন্ত, মানে কয়েকটা ধাপে তো হয়, অনেক দূর পর্যন্ত আসছে, কিন্তু তাদের কয়েকটা কারণের জন্য ওনারা ঠিক বিচারকদের মনোপুত হয় না। তো সেটাই আমরা কিন্তু ওনাদেরকে ফিডব্যাক দিচ্ছি যে আপনি এত দূর আসছিলেন, আপনার এই জায়গাগুলো কারেকশন করতে হবে। সো উনি ফিরে গিয়ে কী করলেন, উনি ওনার কোয়ালিটি বাড়ানোর জন্য উনি আইএসও সার্টিফিকেটের জন্য কাজ শুরু করলেন, উনি কাইজেন করলেন, উনি ওনার ফ্যাক্টরিকে ঠিক করলেন, এবং ওই কাজটা কিন্তু করে উনি পরের বছর অ্যাওয়ার্ডটা পেলেন। এটাই হচ্ছে একটা অ্যাওয়ার্ড সিস্টেমের আপনার খুব ভালো দিক। এবং সেজন্য আমরা দেখি আমাদের ফর্মটা খুব সিম্পল, কারণ আমরা অনেক বেশি লোককে আবেদন করতে বলি, কিন্তু দিন শেষে আমরা হয়তো 6 জনকে পুরস্কার দিই, এসএমই ফাউন্ডেশন 9 জনকে দেয়। কিন্তু ওই যে দেখি যে ওই যে প্রসেসের যখন পড়ে যায়, তখন তার নিজের একটা উপকার হয় যে সে ওইভাবে করতে পারে। আবার এদিকে ধরেন আমরা এই যে ধরেন আমাদের অনুষ্ঠানে আমাদের শিল্পমন্ত্রী আসেন, বা গত একবার পরিকল্পনা মন্ত্রী এসেছিলেন, তো কি হয়, ওনারা জিনিসটা জেনে যান। আমরা তো 6 জন উদ্যোক্তার একটা ভিডিও দেখাই, তার কথা বলি, সে তখন ওই সরাসরি পলিসি মেকারদের সামনে নিজের গল্পটা বলতে পারে। এই কারণে পুরো এসএমই খাত নিয়ে যত বেশি আপনি আলোচনা করবেন, ধরুন আজকে যদি আমরা আইডিএলসি প্রথম আলো আয়োজনটা না করতাম, তাহলে হয়তো আমরা 2 জন এখানে আসতাম না। এই যে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে জিনিসটাকে একটু বড় জায়গায় নিয়ে যাওয়া, কারণ আলটিমেটলি আমরা যদি ওই বড় জায়গায় যাইতে চাই 2041 সালে উন্নত বিশ্বের কাতারে, তখন তো আমাদের জিডিপিতে এসএমইর কন্ট্রিবিউশন 50% নিতে হবে। তখন এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। মুনির ভাই যেটি বলছিলেন, বা আমরা বারবার যেটি আসলে গুরুত্ব পাচ্ছে যে আলোচনা হচ্ছে না, এবং আমরা যেটা দেখি আমাদের যে ট্রেড বডিগুলো যেগুলো আছে, বিসিসিআই বলেন, মেট্রোপলিটন চেম্বার বলেন, কিছুটা ঢাকা চেম্বার অবশ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কথা বলে, কিন্তু ট্রেড বডিগুলো দেখি আসলে আপনাদের স্বার্থ, আপনাদের অধিকার, আপনাদের জন্য দেন দরবার খুব বেশি করে না। এটা কি আপনাদেরকে কিছুটা হতাশ করে? আসলে দেন দরবার করে না। এসএমই ফাউন্ডেশন কিন্তু অনেক কাজ করার চেষ্টা করছে। এসএমই ফাউন্ডেশন সবখানে, যেহেতু তাদের কাজই ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তাদেরকে নিয়ে, এসএমই ফাউন্ডেশন অনেক কাজ করার চেষ্টা করছে। কিন্তু ওই আপনার কিছু প্ল্যানিংয়ে আমি বলবো যে পরিবর্তন আনাটা খুব জরুরি। যেমন এসএমই ফাউন্ডেশন যখন কাজ করে উদ্যোক্তাদেরকে নিয়ে, ওরা প্রচুর ট্রেনিং দেয়। তো এই ট্রেনিংগুলো আসলে 15 দিনের একটা ট্রেনিং নিয়ে, বা 1 মাসের একটা ট্রেনিং নিয়ে, বা 2 দিনের একটা ট্রেনিংয়ে আমরা যে কতটা শিখতে পারি, বা এই 15 দিনের একটা ট্রেনিং নিয়ে এসে আমি উদ্যোক্তা হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করে ফেলছি, এই ব্যবসা দিয়ে আসলে আমি কতদিন টিকে থাকতে পারবো। আপনি যত যাই বলেন যে অনেকেই কাজ করতে চাচ্ছে, অনেকে আমাদেরকে নিয়ে কাজ করছে না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কাজ শিখতে পারছি কিনা, আমাকে নিয়ে কাজ করার কিছু আছে কিনা। উদ্যোক্তাদেরকে আগে নিজেদেরকে দক্ষতা অর্জন করতে হবে, বা এদেরকে আগে দক্ষ করে একজন উদ্যোক্তা তৈরি করতে হবে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা উদ্যোক্তা নিয়ে কাজ করতে চাচ্ছে। এই যে ঋণের কথা বারবার বলছেন, একজন উদ্যোক্তা ঋণ কেন পায় না? কারণ আমরা ঋণের প্রসেসটাই বুঝি না। ঋণের জন্য যে ডকুমেন্টস দরকার, আমার একটা প্রোডাক্ট দেশে ঢাকার বাইরে যখন আমরা কুরিয়ার করি, ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমি যখন ঢাকার বাইরে একটা প্রোডাক্ট কুরিয়ার করতে যাচ্ছি, আমি কিন্তু ওর কাছ থেকে আগে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছি।
কেন নিচ্ছি, এটা সবাই নেয়, মানে অনলাইনে যারা আমরা ব্যবসা করছি সবাই করছি। কেন করছি? কারণ আমি ভরসা করতে পারি না ও রিসিভ করবে কি না। তো আমার প্রোডাক্ট যেহেতু ও পর্যন্ত যাবে আসবে, আমার এটার চার্জ তো আমার দিতেই হবে, আমি আমার সিকিউরিটি মানি হিসাবে এটা নিয়ে নিচ্ছি। তা আমাকে যখন একজন ব্যাংক লোন দিবে তখন তো আমার কিছু সিকিউরিটি জিনিস থাকতে হবে। আমাকে কি দেখে ব্যাংক লোন দিবে? আমি সেই প্রসেসটাই এগোতে পারছি না, আমি সেটা বুঝতে পারছি না, আমাকে সে বিষয়ে কিছু জানানো হচ্ছে না। যে প্রতিষ্ঠানই আসুক, যেই আমাকে নিয়ে কথা বলুক, আমাকে নিয়ে আসলে কাজ করার কিছু আছে কি না সেটা অনেক বড় জিনিস। মানে একজন উদ্যোক্তাকে আপনি প্রেজেন্ট করবেন, একজন উদ্যোক্তার নিয়ে কাজ করবেন, একজন উদ্যোক্তাকে আপনি দক্ষ করে তুলবেন, সেইটার জন্য আগে আমাদের এগোনো উচিত। একজন উদ্যোক্তারও সেভাবে মানসিক প্রিপারেশন নেওয়া উচিত। একদম। এই সমস্যাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু সমাধান হয় না। মুনিবা, আমরা যেটি বারবার আলাপ করছিলাম যে এবং বড় সমস্যা তো আসলে অর্থায়ন, তহবিল নিয়ে। তো এখন তো কিছু ব্যাংক কিছুটা আগ্রহ দেখায়, কিন্তু আপনার কি মনে হয় যে যদি কেন্দ্রীয় ব্যাংক আরেকটু শক্ত অবস্থানে যায় যে এসএমই খাতের জন্য আসলে প্রসারের জন্য অর্থায়নটা সহজ করতে, আপনার কি মনে হয় সেক্ষেত্রে ব্যাংকগুলোর আচরণ কিছুটা পাল্টাতে পারে? হ্যাঁ, যদি বার করে দেয় যে তোমাকে এতটুকু দিতেই হবে নারী উদ্যোক্তাদেরকে বা এসএমই উদ্যোক্তাদেরকে, নারীদের না বলে শুধু এসএমই উদ্যোক্তাদের এতটুকু দিতে হবে, তাহলে এটা হয়। একটা জিনিস কিন্তু দেখা যায়, সেটা হচ্ছে ধরেন এসএমই উদ্যোক্তারা কিন্তু 99% লোন শোধ করে, কারণ সে বড় হইতে চায়, সে ছোট থেকে বড় হইতে চায়। যেমন আমি কয়েকজন উদ্যোক্তাকে দেখেছি যারা কিনা 50,000 টাকা লোন নিয়ে শুরু করছে, এখন কারো কারো ধরেন ওডি লিমিট 35 লাখ 50 লাখ হয়ে গেছে, কারো কারো 1 কোটি টাকাও লোনের লিমিট হয়েছে। তো ওরা কিন্তু করতে চায়, সার্কুলেট করতে চায়, কারণ নিজেরা বড় হতে চায়। আরেকটা জিনিস হলো কি, আপনি যদি খেয়াল করে দেখেন যে ব্যাংকের সঙ্গে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে নারীদের বেলায় বেশি হয়। বাংলাদেশে তো নারীদের আসলে সম্পত্তি নাই, ও যাদের এই 6%-এর মধ্যে যারা আছে ওনাদের লোনের দরকার হয় না আসলে। এই জন্য ওই জায়গাগুলো যদি একটু সহজ করে দিতে পারে। একটি বিষয় খুব আলোচনা হয়, আমরা বিভিন্ন ফোরামে রিপোর্টিং করতে গিয়ে যেটা শুনি, অনেক সময় আলোচনা হয় যে যেহেতু এখন প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো এসএমই খাতে বিনিয়োগ আছে, এটি আরও বাড়তে পারে যদি শুধু এসএমই খাতের জন্য একটা আলাদা করে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আপনারা কি মনে করেন যে এটা আসলে এই দাবিটা আপনাদেরও, একটা আলাদা শুধু এসএমই ঋণ দিবে এই জন্য আলাদা একটা ব্যাংক তৈরি করা যেতে পারে? এটা মনে হয় উদ্যোক্তাদের জন্য খুব সহজ, ভালো হবে। কারণ আমরা বড় একটা কোম্পানি যখন লোনের জন্য যাচ্ছে তারও যে প্রসেস, আমার ছোট উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একই প্রসেস। মানে সেক্ষেত্রে এটা আমি একটু যোগ করি, এটা কিন্তু খুব অসাধারণ কাজ হবে। যে কারণ কি, ধরেন আপনার একটা কর্মসংস্থান ব্যাংক আছে আমাদের, ও কিন্তু জানে যে বিদেশে যাইতে হইলে কোথায় কোথায় আটকায়, ওইসব জায়গায় কিন্তু সে সাপোর্ট দিতে পারে। আর যখন কিনা ধরেন আপনি একটা বড় প্রতিষ্ঠান, তার অনেক কিছু আছে, তার মধ্যে ছোট্ট একটা এসএমইর জন্য সে রাখে, তখন কিন্তু সে ওই প্রপার অ্যাটেনশন দিতে পারে না। আমি তো আগেই বলছি যে এসএমইদের টিকিট সাইজ তো ছোট, কাজে ওইটুকু ছিল। কিন্তু যখন একটা এসএমই ব্যাংক হবে আলাদা, এটা একটা বড় প্রণোদনা এখন হবে বলে আমার ধারণা। আমরা এসএমই খাত দেখলেই দেখি আসলে যেমন একটু পাটের পণ্য বা একটু চা পাতা তৈরি করা, চামড়ার পণ্য তৈরি করবে, কিছু নির্ধারিত পণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে এসএমই খাতের উদ্যোক্তারা। আপনার কি মনে হয় এটা কেন আসলে অন্য পণ্য বা বড় পণ্য তৈরিতে আমরা উদ্যোক্তারা কেন সাহস পায় না? এটার একটাই কারণ, সেটা হলো আশেপাশে দেখে না, তো এক্সাম্পল দেখে না, পত্রিকায় দেখে না, টেলিভিশনে দেখে না। কিন্তু দেখেন, আমরা কিন্তু গত যখন এই যে 2বার যে পুরস্কার দিলাম, আমরা ঢাকা ইউনিভার্সিটির একজন স্যারকে প্রথমবার হেলথে পুরস্কার দিচ্ছি, যিনি কিনা অনেকগুলা, যে আমাদের সিদ্দিকের রাব্বানি স্যার অনেকগুলো প্রোডাক্ট তৈরি করছেন যেগুলো হেলথের জন্য, ব্যথা নিরাময়ের জন্য, এবং এগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড। এবং উনি ওই যে একটা ছোট ক্যানোপি টাইপের মতো বানাইছেন যেখানে ডিসইনফেকশন একটা রুমের মতো খুব সস্তায় করা যায়। এই জিনিসগুলো আমরা দেখেছি। গত বছর আমরা স্বাস্থ্যে যাকে খুঁজে পেয়েছি, উনি ওই যে বানায়, কৃত্রিম হাত পা বানায় দেয়, এগুলো কিন্তু করতেছে। এবং আমরা কিন্তু গত বছরে আমরা একজনকে প্রোডাকশনে দিলাম যে কিনা র্যাক তৈরি করে, যে আমাদের যে সার্ভার র্যাকগুলো, যে আপনার এই যে নাগরিক টিভিতে বলেন, প্রথম আলোতে যে সার্ভার র্যাকগুলো, এগুলো আগে সব বিদেশ থেকে আসতো, এখন এগুলো সবই সে বানায়। এরকম কিন্তু বড় বড় জায়গায় যাচ্ছে না যে তা না, কিন্তু সংখ্যাটা কম। একজনকে গত বছর খুঁজে পেয়েছি, একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা সিএসসি, বিদেশে চাকরি বাকরি করে সে একটা মুরগির খামার করেছে, এবং সেখানে সে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না। যেহেতু সে জানে, পড়াশোনা করে, সে কিন্তু বুঝে ফেলছে যে তার খামারের যদি আপনার টেম্পারেচার 28 থেকে 32-এর মধ্যে সে কন্ট্রোল করতে পারে, তাহলে মুরগির কোনো অসুখ হবে না, অসুখ না হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে না। এই জায়গাগুলোকে অনেক বেশি যদি আমরা হাইলাইট করতে পারি, তাহলে কাজটা অনেকখানি হবে। আমি একটু শেষ প্রশ্ন আপনাকে একটু করি। এই আপনারা যারা পণ্য তৈরি করেন, একটি তো আপনাদের নানা রকম সংকট আছে, দখল আছে, সেটি সত্য। আবার অনেকেই যারা কাস্টমার, যারা আপনাদের পণ্য কিনেন, তারা অনেক সময় বলেন যে আপনাদের অনেকেই পণ্যের মান নিয়ে আসলে
ঠিক মানটা রক্ষা করেন না, মান নিয়ে এক ধরনের কাস্টমারকে এক ধরনের ঠকান, এটাও তো হয়। আর আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের প্রতিযোগিতা অনলাইনে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে। অনলাইনে আপনি সেলর পাচ্ছেন, অনলাইনে আপনি ইয়েলো পাচ্ছেন, অনলাইনে আপনি কালিন্দিও পাচ্ছেন। তো আপনি কালিন্দি আপনি বড় একটা প্রতিষ্ঠানের যে প্রোডাকশন যে কস্ট, আমি যখন ছোট পরিসরে বা অল্প পরিসরে কোনো একটা জিনিস তৈরি করব, আমার প্রোডাকশন কস্ট তো বেশি। যেটা আপনারা সহজেই বলেন যে কেন শাড়ি হচ্ছে, কেন নতুন প্রোডাক্টই হচ্ছে না, কেন কাপড়ের দিকেই সবাই ঝুঁকছে, কারণ এটা সহজ। আমি সরাসরি এই সিরামিক উৎপাদনে তো আমি যেতে পারছি না, তাহলে তো আমি আর এই উদ্যোগ শুরু করব কেন এত ছোট পরিসরে? আমার কস্টিং বেশি, কিন্তু হ্যাঁ কোয়ালিটির একটা ব্যাপার আছে। আমি যখন কম দাম চিন্তা করি, আমি তখন কোয়ালিটি কন্ট্রোল করতে পারছি না। ওই যে একটা চিন্তা যে আমার প্রতিযোগী হচ্ছে বড় বড় ব্র্যান্ড, কারণ আমাদের বিক্রির আর কোনো অপশন নাই, আর কোনো মাধ্যম নাই, তখন এই কোয়ালিটি কন্ট্রোল অনেকেই করতে পারে না। আমার যেমন প্রথম চেষ্টা ছিল যে আমার প্রাইস রিজনেবল রাখতে হবে, কারণ আমি এই ব্যাপারটা প্রথম থেকেই জানতাম। পাটের ব্যাগের প্রতি চাহিদা তৈরি হয় না ক্রেতার, কারণ পাটের ব্যাগের থেকে অনেক কম দামে বাজারে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। সে একটা পাটের ব্যাগ আমার তৈরি করতে 600 টাকা মিনিমাম খরচ হচ্ছে, সে আমার কাছ থেকে 800 টাকা দিয়ে একটি পাটের ব্যাগ কেন কিনবে? আমার তখন চিন্তা করতে হয়েছে যে আমার রিজনেবল করতে হবে। আমি রিজনেবল করতে যেয়ে কী করেছি, আমি লেফট ওভার দিয়ে ব্যাগ তৈরি করছি। রিজনেবল হয়েছে, কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির কাপড় দিয়েই আমি করছি, কারণ ওটা এক্সপোর্ট সাইডেরই লেফট ওভার। আমার মতো সুযোগ তো সবার নেই, তো অন্য একজন যখন পাটের ব্যাগ তৈরি করছে তার দাম তো বেড়ে যাচ্ছে। আমাদের প্রতিযোগী বড় বড় ব্র্যান্ড। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাত নিয়ে আলাপ করলাম। অতিথি যেটি বললেন যে আমাদের দেশের শিল্প খাতের কর্মসংস্থানের কিন্তু 80% এই এসএমই খাতে, তবে এখনও নানা রকম সংকট মোকাবেলা করতে হয়। অর্থায়ন, বাজার, তাদের এই সংকটগুলো কিন্তু মোকাবেলা করতে হয়। আমরা চাই সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক বা অন্য যারা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আছে তারা নিশ্চয়ই এসএমই খাতের উন্নয়নে আরও বেশি নীতি সহায়তা দিবে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।